আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ডোনাল্ড ট্রাম্প। গাজায় হত্যাযজ্ঞ চালাতে ইসরায়েলকে তেল দিয়ে সহায়তা করেছে ২৫ দেশ। যুদ্ধবিধ্বস্ত গাজা কে শাসন করবে, যুক্তরাষ্ট্র নাকি রাশিয়া? সংকটের মুখে গণতন্ত্র, পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ইমরান খানের দল। যুক্তরাষ্ট্রের ৫৮% মানুষ ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ডোনাল্ড ট্রাম্প। বিবিসির প্যানোরামা তথ্যচিত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সম্পাদনা করে সহিংসতার আহ্বান দেখানোর অভিযোগে বিবিসি ক্ষমা চাইলেও ট্রাম্প শুক্রবার বলেন তিনি এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন এবং আগামী সপ্তাহে ১ থেকে ৫ বিলিয়ন ডলারের মামলা করবেন। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন। বিবিসি চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে ট্রাম্পকে চিঠি পাঠিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং জানিয়েছেন ভিডিওটি আর কোনো প্ল্যাটফর্মে দেখানো হবে না। বিতর্কের প্রেক্ষিতে বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবেরো টর্নেস পদত্যাগ করেছেন। গাজায় হত্যাযজ্ঞ চালাতে ইসরায়েলকে তেল দিয়ে সহায়তা করেছে ২৫ দেশ। অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েলের আগ্রাসনে ৬৯,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং বিশ্বের ২৫টি দেশ ইসরায়েলকে তেল সরবরাহ করে এই হত্যাযজ্ঞকে সাহায্য করেছে বলে বেসরকারি সংস্থা অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে দাবি করেছে, যেখানে বলা হয়েছে আজারবাইজান এবং কাজাকিস্তান অপরিশোধিত তেলের ৭০% সরবরাহ করেছে। রাশিয়া, গ্রিস এবং মার্কিন যুক্তরাষ্ট্র পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য রপ্তানি করেছে এবং যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যারা সামরিক বিমানের জন্য জেপি-8 জ্বালানি সরবরাহ করেছে। সংস্থা জড়িত দেশগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তাদের ভূমিকা স্বীকার এবং বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছে। যুদ্ধবিধ্বস্ত গাজা কে শাসন করবে, যুক্তরাষ্ট্র নাকি রাশিয়া? যুদ্ধবিধ্বস্ত গাজার ভবিষ্যৎ শাসন কাঠামোকে ঘিরে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে তীব্র মতপার্থক্য দেখা দিয়েছে। গাজায় আন্তর্জাতিক বাহিনী পাঠানো এবং অন্তর্বর্তীকালীন শাসন ব্যবস্থা গঠনে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া, চীনসহ বেশ কয়েকটি আরব দেশ দৃঢ় আপত্তি জানিয়েছে। ফলে খসড়া প্রস্তাবটি কার্যত ঝুলে রয়েছে। যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে এ নিয়ে বিভ্রান্তি তৈরি হলে যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে এবং ইসরায়েল নতুন করে হামলা শুরু করতে পারে। খসড়া অনুযায়ী গাজায় ২০২৭ সালের শেষ পর্যন্ত বোর্ড অব পিস নামে একটি শাসন সংস্থা সংগঠনের প্রস্তাব রয়েছে। পাশাপাশি অস্ত্র নিষ্ক্রিয়করণ, বেসামরিক সুরক্ষা এবং মানবিক করিডোর নিরাপত্তায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী পাঠানোর কথাও বলা হয়েছে। রাশিয়া পাল্টা প্রস্তাব দিয়ে বলেছে তাদের উদ্যোগী নিরাপত্তা পরিষদকে ভারসাম্যপূর্ণ এবং কার্যকর অবস্থানে পৌঁছতে সাহায্য করবে এবং স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে সক্ষম হবে। সংকটের মুখে গণতন্ত্র, পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ইমরান খানের দল। সম্প্রতি পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষে সংবিধান সংশোধনী বিল পাশ হয়েছে, যার মাধ্যমে সেনাপ্রধান ফিল্ড মার্শাল থেকে দেশের সর্বাধিনায়ক বা চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবে নিয়োগ পেয়েছেন অসীম মুনির। এই পদে তাকে বিশেষ আইনি সুরক্ষা দেওয়া হয়েছে, যা তার কার্যক্রমকে বিচার ব্যবস্থা থেকে আলাদা করবে। একই সময়ে সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিত করে সংবিধান সংক্রান্ত মামলাগুলো নতুন গঠিত সাংবিধানিক আদালতে স্থানান্তরের বিধান রাখা হয়েছে। এইসব পদক্ষেপের কারণে জনগণের মধ্যে আশঙ্কা বেড়েছে যে পাকিস্তান ফের সেনা শাসনের দিকে এগোচ্ছে এবং গণতন্ত্রের মারাত্মক ক্ষতি হচ্ছে। এই পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে বিরোধী জোট দেশ জুড়ে বিক্ষোভ এবং প্রতিবাদের ডাক দিয়েছে। বিরোধী জোটের নেতারা দাবি করেছেন বর্তমান সরকার দেশ চালাতে অযোগ্য এবং পাকিস্তান গৃহযুদ্ধের মুখে দাঁড়াচ্ছে। তাই তারা বিচার ব্যবস্থাকে স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানিয়েছে। সংবিধান সংশোধনের মাধ্যমে তৈরি নতুন পদ এবং আদালতের ব্যবস্থা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতন্ত্রের জন্য গুরুতর প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। যুক্তরাষ্ট্রের ৫৮% মানুষ ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন টানা কমে গিয়ে বর্তমানে ৫৮% অসন্তুষ্টির স্তরে পৌঁছেছে, যা তার দায়িত্ব গ্রহণের পর সর্বনিম্ন বলে জানিয়েছে রয়টার্স ইম্পোসের যৌথ জরিপ।
চলতি মাসে 6 দিন ধরে আন্তর্জাতিক পরিচালিত এই জরিপে অংশ নিয়েছে 1200 প্রাপ্তবয়স্ক মার্কিনী, যেখানে দেখা যায় ট্রাম্পকে সমর্থন করেছেন প্রায় 40% মানুষ। মে মাসের তুলনায় যা অপরিবর্তিত রয়েছে। জরিপে আরও উঠে এসেছে 2026 সালের মধ্যবর্তী নির্বাচন নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যে উৎসাহ রিপাবলিকানদের তুলনায় অনেক বেশি। ডেমোক্রেটিক ভোটারদের 44% নির্বাচনে খুবই উৎসাহী বলে জানালেও রিপাবলিকানদের মধ্যে এই হার মাত্র 26%। আবার 79% ডেমোক্র্যাট মনে করেন মধ্যবর্তী নির্বাচনে ভোট দিতে না পারলে তাদের মধ্যে আক্ষেপ থাকবে, যেখানে রিপাবলিকানদের মধ্যে একই অনুভূতি মাত্র 68%। সাম্প্রতিক ভার্জিনিয়া, নিউ জার্সি এবং নিউ ইয়র্কের গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্য এই উৎসাহকে আরও বাড়িয়ে তুলেছে। বর্তমানে কংগ্রেসের 2 কক্ষই রিপাবলিকানদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আগামী নির্বাচনে প্রতিনিধি পরিষদের সব 435টি এবং সিনেটর 35টি আসনে ভোট হবে।